সবাইকে শুভ সন্ধ্যা। হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স, যা টার্গেট অডিয়েন্স স্কুলের ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা এবং যারা এই বছর কলেজে ভর্তি হয়েছে ফিজিক্স অনার্স নিয়ে। এই কোর্সের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। বেসিক মেকানিক্সের ক্লাসগুলো সবকটাই কমপ্লিট। সবগুলোরই রেকর্ডেড ভিডিও আছে ইউটিউবে, মানে অনেকে যারা আগে খবর পাওনি হয়তো আজ থেকেই জানতে পারলে তাদের জন্য মেনশন করলাম। এছাড়া কোয়ান্টাম মেকানিক্সেরও দুটো ক্লাস হয়েছে। আজ থেকে আমাদের শুরু হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার ক্লাস, এবং তোমাদের ক্লাস নেবেন ডক্টর শোভন সন্ড। উনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শোভনদাকে অনেক ধন্যবাদ। লিনিয়ার অ্যালজেব্রা টপিকটা শোভনদাই সাজেস্ট করেছিল। আমি প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে মনে হলো যে এটা একটা ঠিক কথাই। লিনিয়ার অ্যালজেব্রা ফিজিক্সে এত বেশি কাজে লাগে, কিন্তু সেইভাবে কখনো সিলেবাসেও থাকে না। যখন যেমন কাজে লাগে তখনকার মতো সেইটা শিখিয়ে নিয়ে তারপরে কাজ চালাতে হয়, এবং স্কুলের সিলেবাসেও থাকে লিনিয়ার অ্যালজেব্রার অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক। তো শোভনদাকে থ্যাংক ইউ জানাই এবং ওয়েলকাম জানাই আজকের ক্লাসে। শোভনদা, তোমাদেরকে খুব অনেক শুভেচ্ছা। তো আমি শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এখন পড়বো। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে লিনিয়ার ভেক্টর স্পেসের কিছু ইন্ট্রোডাকশন। লিনিয়ার ভেক্টর স্পেসের লিনিয়ার ভেক্টর স্পেস। আমরা যে রিয়াল ওয়ার্ল্ডে রয়েছি, সেখানে আমরা সেই স্পেসটাকে আমরা বলি R3। এই রিয়াল ভেক্টর স্পেসে যে এই 3 মিনস 3 ডাইমেনশন, আর 3 মিনস 3 ডাইমেনশন, আর R মিনস হচ্ছে রিয়াল নাম্বার সেট, রিয়াল নাম্বারস। তো এই স্পেসের আমরা বেসিস ভেক্টর বলতে বুঝি যে 3টে বেসিস ভেক্টরস। এখানে আমি বেসিস গুলোকে আমরা এইভাবে লিখতে পারি যে E1 বেসিস ভেক্টর, E2 বেসিস ভেক্টর এবং E3 বেসিস ভেক্টর। তো আমরা একটু নোটেশনটাকে একটু পাল্টে নেব। আমরা আস্তে আস্তে এই নোটেশনটা ব্যবহার করা শুরু করব। সেটা হচ্ছে যে আমরা ডিরাকের নোটেশনসটা ব্যবহার করব, যে E1 কেট E1, কেট E2 এবং কেট E3। আমরা যখন এইচএস স্টুডেন্ট যারা, তারা জানে যে ইউনিট ভেক্টর হিসেবে আমরা প্রথমে আই জে কে এই নোটেশনটা আমরা ব্যবহার করেছি। এখন আমরা একটু নোটেশন গুলো একটু পরিবর্তন করে নিচ্ছি, E1, E2, E3, এবং সেখান থেকে আবার আমরা বদলে নিচ্ছি কেট E1, কেট E1, কেট E2, কেট E3। তাহলে এবারে R3 স্পেস মানে তিনটে অ্যাক্সিস, এবং প্রত্যেক কটা অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর, কেট E1, কেট E2 এবং কেট E3। তো আমি যেভাবে ছবিটা এঁকেছি সেখানে এই ইউনিট ভেক্টর গুলো বেসিক্যালি হচ্ছে অর্থোগোনাল এবং নর্মালাইজড বেসিস ভেক্টরস গুলো। এইগুলোকে আমরা বলছি বেসিস ভেক্টরস বা বেস কেট। এটাকে বলা হয় বেস কেট। এবং এদের প্রপার্টিজ গুলো হচ্ছে এরা they are mutually orthogonal, they are mutually orthogonal,
and normalized and normalized. এই কথাটা একটু বুঝে নিই যে মিউচুয়ালি অর্থোগোনাল মানে এখানে আমরা একটু ব্রডার সেন্সে আমরা বলতে পারতাম যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কথাটা না ব্যবহার করে আমরা অর্থোগোনাল কথাটা ব্যবহার করলাম, এটা মোর জেনারেল। থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে অর্থোগোনালিটি মানেই হচ্ছে পারপেন্ডিকুলারিটি। থ্রি ডাইমেনশন বা টু ডাইমেনশনের ক্ষেত্রে অর্থোগোনালিটি মিন্স হচ্ছে পারপেন্ডিকুলারিটি। অর্থোগোনালিটি এটা মিন্স হচ্ছে ইকুইভ্যালেন্ট টু পারপেন্ডিকুলারিটি। পারপেন্ডিকুলারিটি আমার লিখতে একটু অসুবিধে হচ্ছে। ডিকুলারিটি মানে তিনটে অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল গুলো হচ্ছে 90 ডিগ্রি। এটা টু ডাইমেনশনের জন্য ট্রু, টু ডাইমেনশনের জন্য ট্রু। কিন্তু আমরা যখন কথাটা ইউজ করব, সাপোজ আমি এরকম একটা স্পেসের কথা ভাবতে পারি যে n ডাইমেনশন ভেক্টর স্পেস, n ডাইমেনশন ভেক্টর স্পেস, ডাইমেনশনাল রিয়াল ভেক্টর স্পেস, রিয়াল ভেক্টর স্পেস, স্পেস। সেখানে আমি এটাকে ডেজিগনেট করব আর এন দিয়ে, এবং তাহলে এখানে বেসিস ভেক্টরস গুলো হবে, বেসিস ভেক্টরস এর একটা সেট থাকবে, বেসিস ভেক্টরস। সেই সেটটাকে আমরা উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট কেট ইআই, আই ইকুয়াল টু 1 to n, 1 to n এতগুলো বেসিস ভেক্টরস আছে। এবং আমি আরেকটু এর সাথে কিছু প্রপার্টিজ অ্যাড করছি, এদেরকে আমরা বলছি যে অর্থো নর্মাল বেসিস সেট। এই বেসিস সেটটাকে আমরা বলছি অর্থো নর্মাল বেসিস সেট, অর্থো নর্মাল নর্মাল বেসিস সেট, অর্থো নর্মাল বেসিস সেট। তো এবারে আসি আমি যে এই অর্থো নর্মালিটির আইডিয়াটা কি, এটাকে কিভাবে কম্প্যাক্ট ফর্মে লেখা যায়। তো সেকেন্ড পেজে যাই। তো এবারে আমরা পেয়েছিলাম যে n নাম্বার অফ বেসিস সেটস, কেট ইআই, এই সেটটাকে আমরা বলছি যে অর্থো নর্মাল বেসিস সেট। এটার মানে হচ্ছে যে আমি যদি দুটো ভেক্টর নিই, দুটো ইউনিট ভেক্টর নিই, একটা হচ্ছে ইআই এবং আরেকটা হচ্ছে ইজে, এদের মধ্যে যদি আমি একটা ইনার প্রোডাক্ট করি মানে ডট প্রোডাক্ট, এটা বেসিক্যালি আমরা অতীতে লিখতাম এইভাবে, ইআই, এটা লিখতাম এইভাবে, ইআই ডট ইআই ইউনিট ভেক্টর, ইআই ইউনিট ভেক্টর ডট ইজে ইউনিট ভেক্টর। এখন এই নোটেশনটা আমি পাল্টে দিচ্ছি, যে এটাকে বলা হয় যে ব্রা আর এটা হচ্ছে কেট।
তো ফলে এই যে ইনার প্রোডাক্টটা ইফ আই নট ইকুয়াল টু জে, যদি আই নট ইকুয়াল টু জে হয় তাহলে এটা হবে 0, আর যদি এটা 1 হয় যখন আই ইকুয়াল টু জে। এইটাকে বলা হচ্ছে, এই প্রপার্টিসটা যাদের আছে তাদেরকে বলা হচ্ছে বেসিক্যালি ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ, যেটা হচ্ছে ইআই, ইনার প্রোডাক্ট উইথ ইআই, এটা সমান 1। তার মানে এটা হচ্ছে নর্মালাইজেশন, অর্থাৎ ভেক্টরের লেংথ স্কোয়ার অফ দ্য ভেক্টর ইকুয়াল টু 1। ইট মিনস লেংথ ইকুয়াল টু 1। লেংথ নেগেটিভ হতে পারে না। তো ফলে আমরা এখানে আমরা যেটা করলাম যে আর এন স্পেসটা হচ্ছে এন ডাইমেনশনাল রিয়াল ভেক্টর স্পেস। এখানে আমরা চুজ করেছি এটাকে ডেসক্রাইব করার জন্য এন নাম্বার অফ বেসিস ভেক্টরস আই ইকুয়াল টু 1 to n, এবং বলছি যে তারা এই প্রপার্টিসটা ফলো করে, সেটা হচ্ছে ইআই ইজে ইকুয়াল টু, এটাকে একসাথে বলা হয় এই দুটো প্রপার্টি, এটাকে বলা হয় ডেল্টা আইজে, এটাকে বলা হয় ক্রনিকার ডেল্টা। এই ক্রনিকার ডেল্টা হচ্ছে যে ডেল্টা আইজে ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু 0, আই নট ইকুয়াল টু জে, আর ইকুয়াল টু 1 যখন আই ইকুয়াল টু জে। এবারে আমরা স্পেসিফিক একটা এক্সাম্পলে আসি। তাহলে আমার সাপোজ আমি স্পেসটা নিলাম আর3 স্পেসে একটা ভেক্টর আর ভেক্টর, আমি এটাকে কেটের মধ্যে পড়ে দিচ্ছি। কেট ইকুয়াল টু, এটাকে লিখতে পারি যে এক্স ই1 প্লাস x1 e1 প্লাস x2 e2 প্লাস x3 e3। আমি এইভাবে 1 2 3 ইন্ডেক্স দিয়ে লিখলে আমার যেটা সুবিধে হয় সেটা হচ্ছে আমি এটাকে একটা সামেশনের আকারে লিখতে পারি। সামেশন i ইকুয়াল টু 1 to 3 xi get ei, এইভাবে আমি লিখতে পারবো। কিন্তু আমি যদি বেসিস ভেক্টরস গুলোকে ডেজিগনেট করতাম আই জে কে দিয়ে, তাহলে মনে হয় এই সামেশনের আকারে লিখতে একটু অসুবিধে হতো আমাদের। তো ফলে আমরা এই নোটেশনটাই আসছি এখানে। এই যে এক্সআই গুলো, যে x1 x2 x3 xi, এই কোফিসিয়েন্ট গুলো xi, এই কোফিসিয়েন্ট গুলো সবগুলোই রয়েছে, এগুলো এগুলো রিয়েল নাম্বার সেট। এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট। তাহলে আমরা বলবো যে এই ভেক্টরটা হচ্ছে রিয়েল ভেক্টর স্পেসের একটা ভেক্টর। এটা হচ্ছে এই আর ভেক্টরটা হচ্ছে রিয়েল ভেক্টর স্পেসের একটা ভেক্টর। তো আমি তাহলে এবারে এই ভেক্টরটা আমি এবার লেংথ স্কোয়ার ডিটারমাইন করি। এই ভেক্টরটার লেংথ স্কোয়ার, এর লেংথ স্কোয়ারটা কি হবে? আচ্ছা, লেংথ স্কোয়ারটা
আমি বার করব। তাহলে আমরা অতীতে শিখেছি কিরকম, না এটা হচ্ছে r.r, এই নোটেশনটা আমরা পাল্টাবো। এখন লিখব যে ব্রাকেট, ডিরাকের যে ব্রাকেট নোটেশনে আমি লিখব, এটা হচ্ছে আর, এটা মানেই হচ্ছে r.r। তাহলে আমি এবার লিখি যে কেট আর, এটা হচ্ছে কেট আর, আর এটা হচ্ছে ব্রার। তাহলে এটাকে আমি যদি লিখি যে সামেশন সামেশন I equal to 1 to 3 xi ei xi ei। এবারে এই বাঁদিকে এটা যেহেতু ব্রা ভেক্টর, তাহলে আমি এটাকে, এটা তার বেসিক্যালি এটাকে বলা হয় তার ডুয়াল ভেক্টর, আমি পরে আরো ডিটেলসে আসছি। এটা হচ্ছে সামেশন I equal to 1 to 3, এটা হবে x, এটা জে, এটা আই ইন্ডেক্স যদি দিই তাহলে এখানে আমাকে জে ইন্ডেক্স ব্যবহার করতে হবে, এক্স জে ই জে ই জে, এই হচ্ছে বিষয়। তাহলে আমি এটাকে যদি করে ফেলি তাহলে আমি দেখতে পাবো যে টার্মগুলো এরকম আসবে যে x1 স্কোয়ার e1 e1 প্লাস x1 x2 e1 e2 প্লাস x3 x1 x3 প্লাস e1 সরি e1 e3। এইভাবে আমি যদি লিখে যাই তাহলে আমার একটা জিনিস দেখতে পাবো যে E1, এই অর্থোনর্মালিটি কন্ডিশনসটাকে যদি আমি দিই, এখানে ব্যবহার করি, তার মানে এটা সমান 1, এটা সমান 0, E1 E3 ইনার প্রোডাক্ট হচ্ছে, এটাকে আমরা, এটা 0। তাহলে এরকম আমরা অনেকগুলো তিনটে, তাহলে অ্যান্সারটা হবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার। আমি সবটা লিখলাম না। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো লেংথ স্কোয়ার, তাহলে লেংথ সমান হচ্ছে √ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার, এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যদি 0 ভেক্টর হয় তাহলে লেন্থ হবে 0, যদি নন 0 ভেক্টর হয় তাহলে লেন্থ হবে গ্রেটার দ্যান 0। তো এটাকে আমি একটু অন্য ভাষায় একটু বলি যে আমি যদি এইভাবে ভাবি যে আমি এবারে চলে যাচ্ছি n ডাইমেনশনাল ভেক্টর স্পেসে, Rn ভেক্টর স্পেসে আমি যাচ্ছি। Rn স্পেসে আমার বেসিস ভেক্টরস হচ্ছে n খানা, e1 to en বেসিস ভেক্টরস। তাহলে Rn স্পেসে একটা ভেক্টর সে রয়েছে, সেটা মনে করি ভি ভেক্টর, ভি, এই ভেক্টরটা Rn স্পেসে রয়েছে। তাহলে আমার n খানা বেসিস ভেক্টরস লাগবে, n খানা কোএফিসিয়েন্ট লাগবে। তাহলে আমি এটাকে লিখতে পারি সামেশন অফ I equal to 1 to n xn কেট en। তাহলে বাঁদিকে কেট, ডান দিকে অনেকগুলো কেটের লিনিয়ার কম্বিনেশন। তো ফলে এইগুলো হচ্ছে বেসিস, সরি সরি এখানে ইন্ডেক্সটা ভুল হয়েছে, এটা হবে xi ei xi ei।
এবারে যদি আমি লেংথ স্কোয়ার বার করি এই ভি ভেক্টরটা, তাহলে কি হবে? তাহলে হবে ভি ইনার প্রোডাক্ট উইথ ভি ইকুয়াল টু, আমি কথাটা ব্যবহার করছি যে ইনার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট না করে, না বলে আমি বলছি ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট, ভি ইনার প্রোডাক্ট উইথ ভি, এটা হবে সামেশন xi স্কোয়ার i ইকুয়াল টু 1 টু n। এটাও আমার হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখানেও আমি এই এটা মানেই হচ্ছে লেংথ স্কোয়ার, এটা মানেই হচ্ছে লেংথ স্কোয়ার, লেংথ স্কোয়ার। তাহলে এল সমান হবে রুট ওভার সামেশন i ইকুয়াল টু 1 টু n xi স্কোয়ার। এইটা হলো লেংথটা। এবার আমি নিউ পেজে যাই। এটাকে আমরা আলোচনা করলাম R3 স্পেস, R3 স্পেসে একটা ভেক্টর আলোচনা করলাম, R3 স্পেসের ভেক্টর এবং Rn স্পেসের ভেক্টর এবং তাদের ইনার প্রোডাক্ট, এই নিয়ে আমরা আলোচনা করেছি। এবারে এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি। মানে যেমন মনে করো R3 স্পেসে আমার R3 স্পেসে আমার তিনখানা বেসিস ভেক্টরস আছে। একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2, একটা হচ্ছে E3। এবারে R3 স্পেস, সরি এটা Rn লেখা হয়েছে, এটা R3 হবে। R3 স্পেসে E1, E2, E3 তিনটে বেসিস ভেক্টর। আমি এটার সাথে অ্যাসোসিয়েট করছি যে অ্যাজ ইফ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কনভেনশনাল এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। তাহলে E1টাকে আমি লিখতে পারি একটা কোলাম ম্যাট্রিক্সের আকারে 1 0 0। E2টাকে লিখতে পারি 0, E2 কে লিখতে পারি 0 1 0, E3 কে লিখতে পারি 0 0 1, 0 0 1। এইভাবে যে বেসিস আমি চুজ করেছি, এইভাবে বেসিস চুজ করার মধ্যে একটা বিষয় রয়েছে যে এই বেসিস সেটটা EI, এই বেসিস সেটটা আমি যখন সেট বলবো তখন সেকেন্ড ব্র্যাকেট দেব, তার মধ্যে অবজেক্টটা থাকবে। এখানে i সমান 1 2 3, এই বেসিস 1 1 2 3, এই বেসিস সেটটা হচ্ছে অর্থ নর্মাল বেসিস সেট, অর্থ নর্মাল বেসিস সেট, বেসিস সেট, অর্থ নর্মাল বেসিস সেট। সেই একই প্রপার্টিজ, EI ইনার প্রোডাক্ট উইথ EJ ইকুয়াল টু ডেল্টা IJ। তাহলে আমি কোনো একটা আর ভেক্টর, আমি R3 স্পেসে একটা ভেক্টর নিলাম কেটা, সেই ভেক্টরটাকে আমি এইভাবে লিখলাম x টাইমস x1 টাইমস কেট E1 প্লাস x2 টাইমস কেট E2 প্লাস x3 টাইমস কেট E3, এইভাবে লিখলাম। তাহলে এখানে x1 কোলাম ম্যাট্রিক্স 1 0 0, এটা বেসিক্যালি অনেকে কোলাম ভেক্টরও বলে, এটাকে আমরা কোলাম ম্যাট্রিক্সও বলতে পারি। বেসিক্যালি এটা 3 x 1 একটা ম্যাট্রিক্স, 3 x 1 একটা ম্যাট্রিক্স।
এটা হচ্ছে x2 টাইমস 0 1 1 0 প্লাস x3 টাইমস 0 0 1। তাহলে এই গুণটা কি রকম হবে? না, গুণটা হবে যে এটা হবে x1 0 0 প্লাস 0 x1 0 x2 সরি x2 0 প্লাস 0 0 x3। তাহলে এই তিনটে কলামকে যদি আমি যোগ করি, প্রথম কলামের ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট, থার্ড কলামের ফার্স্ট এলিমেন্ট, এটা করলে হবে x1, তারপরে হবে x2, তারপরে হবে x3। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আর ভেক্টর, R3 স্পেসের আর ভেক্টরের তিনটে কম্পোনেন্ট থাকবে, তিনটে কম্পোনেন্ট, সেটাই কলাম ম্যাট্রিক্সের আকারে আমরা লিখলাম। তাহলে আমরা এবার নেক্সট পেজে যাই। যে একটা ভেক্টর নিলাম R1 R3 স্পেসে, এটাকে লিখলাম আমি যে সামেশন I equal to 1 to 3 3-dimensional space xi ei গুলো হচ্ছে ওই আমাদের আগের ijk এর মতো e1 e2 e3। আর একটা ভেক্টর নিলাম R2 equal to summation of i, এরও তিনটে কম্পোনেন্ট, এটাকে আমি i দিয়ে ডেজিগনেট না করে আমি নতুন একটা ইন্ডেক্স করলাম j equal to 1 to 3 x y, এটা yj দিয়ে ডিনোট করলাম yj ej। আমি কিন্তু বেসিস ভেক্টরস কিছু চেঞ্জ করিনি, এখানেও e1 e2 e3 আছে, এখানেও বেসিস ভেক্টরস কিন্তু e1 e2 e3 আছে। এবারে আমি ইনার প্রোডাক্ট করার চেষ্টা করছি। তো আমি যদি শর্ট হ্যান্ড নোটেশনে করি তাহলে কি হবে না, এখানে এই আর ওয়ান ভেক্টরটাকে আমি মনে করা যাক আমি একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে লিখছি। তাহলে কি হবে, আমি আগের নিয়মে আমি পেলাম x1 x2 x3। আর টু ভেক্টরটাকে আমি লিখতে পারি একটা কলাম ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে তার কোএফিসিয়েন্ট গুলো দিয়ে, সেটা হচ্ছে y1 y2 y3। তাহলে এবার আমি R1 ইনার প্রোডাক্ট উইথ R2 করবো। তাহলে R1 ইনার প্রোডাক্ট উইথ R2 এটা করব। তাহলে কিভাবে এবারে এই ডট প্রোডাক্টটা আমি কলাম ম্যাট্রিক্স দিয়ে কিভাবে করব? প্রথমে এইটা মানে আমি প্রথম থেকেই আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো। একটা হচ্ছে কেট, এটা হচ্ছে কেট, আর এটা হচ্ছে ব্রা। সেই জন্যই ডিরাক নোটেশনটাকে বলা হয় ব্রাকেট নোটেশন। তো এবারে R2টাকে আমি কলাম ম্যাট্রিক্স এর আকারে লিখলাম y1 y2 y3, R1টা লিখলাম x1 x2 x3। তাহলে এই দুটোকে যদি আমি ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমি পাবো x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3। এইভাবে বা সামেশনের আকারে লিখলে আমরা আরো কম্প্যাক্ট ফর্মে লিখতে পারবো সামেশন I equal to 1 to 3
এক্স আই ওয়াই আই। যদি আমরা R1 ভেক্টরটাকে ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ করি কি হবে? R1 ইনার প্রোডাক্ট উইথ R1 ইটসেলফ, তাহলে কি হবে? আমরা বেসিক্যালি R1 ভেক্টরের লেংথ স্কোয়ারটা পাবো, অর্থাৎ লেংথের স্কোয়ার এটা পাবো। তাহলে আমি R1 ভেক্টরের এটাও আমার কলাম ম্যাট্রিক্স দিয়ে লেখা হবে, এটা হবে কলাম ম্যাট্রিক্স, এটা হবে x1 x2 x3, আর এই ভেক্টরটা ব্রা ভেক্টরটাকে আমি লিখবো রো দিয়ে, সেটা হবে x1 x2 x3 x3। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার। আমি সামেশনের আকারে লিখলে হবে i ইকুয়াল টু 1 2 3 xi স্কোয়ার। সবই জানো, কিন্তু আমরা ডিরাক নোটেশনটা ব্যবহার করে আমরা এই বিষয়টা করছি, ডিরাক নোটেশনটা। স্যার উপরে তো ওটা স্যার কলাম ম্যাট্রিক্স ছিল, আপনি হট করে রো ম্যাট্রিক্স কেমন করে লিখলে? কোনটা কলাম ছিল একটু বলো। একদম ফার্স্টে ওর উপরেরটা, ওই যে এইটা গেট আর ফার্স্ট, হ্যাঁ এটা তো কলাম ছিল না? হ্যাঁ রাইট, আমি কলামই লিখেছি এখানে, R2টাকে তো কলাম, এখন এই R2টাকে আমি এখানে বসিয়েছি, এই যে। আর ওই R1টাকে তো তাহলে রো করলেন কেন? হ্যাঁ, এইটা না করলে তুমি একটা স্কেলার ভ্যালু পাবে না, কারণ এই যে ম্যাট্রিক্সের যে গুণটা হয় সেটা হচ্ছে যে বাঁদিকে রো থাকবে, বাঁদিকে রো থাকবে, রো বাই কলাম, রাইট। এই কারণে এই ডিরাক নোটেশনের মধ্যে এটা ইমপ্লাইড। আচ্ছা ওকে, এবং তুমি দেখো যে এই যে দেখো ইনার প্রোডাক্ট উইথ ভেক্টরের ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ, এটা দেখো আমার লেংথ স্কোয়ার দিচ্ছে, তাই না? এটা বেসিক্যালি তো লেংথ দিচ্ছে, এল স্কোয়ার। তো ফলে আমি এই পুরো বিষয়টাকে এন ডাইমেনশনে এক্সটেন্ড করতে পারি যদি আমি এই নোটেশন গুলো ব্যবহার করি, এন ডাইমেনশন রিয়েল স্পেসে ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা হবে না। আর কারোর প্রশ্ন আছে কোনো? আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এমনি নরমালি জিওমেট্রিক্যাল মিনিং এ আমরা ভেক্টরকে, মানে একটা ভেক্টরকে কি জানি যে ভেক্টর ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, বাট ইন অ্যালজেব্রিক ডেফিনেশন, তো ওটাকে ভেক্টরকে আপনি যখন এন ডাইমেনশনে ট্রিট করছেন, তো ওই এন ডাইমেনশনে ভেক্টরকে নতুন কি ডেফিনেশন দেওয়া যেতে পারে? আমি লিনিয়ার ইকুয়েশনে আসি তখন বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি কিভাবে যখন লিনিয়ার ইকুয়েশন সলভ করব তখন আমি ওই জায়গাটায় আসবো। তো অ্যাকচুয়ালি ভেক্টরের আরো ডেফিনেশন আছে, আন্ডার রোটেশন এর লেন্থটা ইনভেরিয়েন্ট থাকবে, এইগুলো, এটা কিন্তু আরো সফিস্টিকেটেড ডেফিনেশন। আমরা যেটা এইচএস এ পড়েছি যে মানে মান থাকবে এবং দিক থাকবে, তাই তো? এটাই পড়েছি। হ্যাঁ, এটাই পড়েছি, কিন্তু আমরা তার রোটেশন নিয়ে আমরা কথা বলে দিই এইচএস অব্দি। আচ্ছা, এইবারে আমি একটা বিষয়ে আসছি, সেটা হচ্ছে যে আচ্ছা এন ডাইমেনশন স্পেসটা আর বলার দরকার আছে কি? এটাকে তো এক্সটেন্ড করে নেওয়া যাবে, আর মনে হয় বলার দরকার নেই এন ডাইমেনশন স্পেস। কিন্তু একটা বিষয় আছে, সাপোজ মনে করো যে আমি এখানে এন ডাইমেনশন স্পেস থেকে আমি ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেসের কথাও বলতে পারি। কিভাবে? আমি যেহেতু এই অবধি এসছি, আমি তাহলে আরেকটু অ্যাড করে দিই যে এন ডাইমেনশনাল স্পেসে আমি সাপোজ মনে করো আর এন স্পেস নিলাম, তাহলে একটা ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারি আর ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 to n xi ei।
এটা লিখতে পারি। তার মানে n খানা কোফিশিয়েন্ট রয়েছে, n খানা বেসিস ভেক্টরস রয়েছে। এবারে আমি ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ করছি এইটা, তাহলে আমার কি হবে? অ্যান্সারটা হবে সামেশন i ইকুয়াল টু 1 to n xi স্কোয়ার। ওকে, এবারে সাপোজ মনে করো আমি আর ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে আসছি, আমি বেসিস ভেক্টরস বাড়াতে বাড়াতে নাম্বার অফ বেসিস ভেক্টরস হচ্ছে ইনফিনিটি, তো ইনফাইনাইট নাম্বার অফ বেসিস ভেক্টরস আর দেয়ার। তাহলে আমি আরটাকে কিভাবে লিখবো? আর সমান সামেশন i ইকুয়াল টু 1 to n xi ei। তাহলে ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ কি হবে? আর ডট আর যেটা, সেটা হবে, সরি এটা n হবে না, এটা আপ টু ইনফিনিটি, রাইট। তাহলে সামেশন i ইকুয়াল টু 1 to ইনফিনিটি xi স্কোয়ার। এবার প্রশ্নটা হচ্ছে এই সামটা একটা ইনফাইনাইট সাম, এই সামটা এটা হচ্ছে ইনফাইনাইট সাম, ইনফাইনাইট সাম। এবার ইন জেনারেল যেটা হয় কি, আমি সেই ধরনের ভেক্টর নিয়ে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে ভেক্টর নিয়ে আলোচনা করব যাদের এই সামটা এটা ফাইনাইট হয়, সেটাকে আমরা লিখি ইট বিকামস লেস দ্যান ইনফিনিটি, মানে এই সামটা হচ্ছে ফাইনাইট। অর্থাৎ এই যে সিকোয়েন্সটা রয়েছে না, এই যে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার আপ টু ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অব্দি আমি যাব, তো এই সামটার মধ্যে এই সিকোয়েন্সে কিছু একটা থাকবে যেন এই সামটা আপ টু এ লিমিট পয়েন্ট, ফলে এটা যেন লেস দ্যান ইনফিনিটি হয়, মানে ফাইনাইট, তবেই সেই ভেক্টর গুলো ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ভেক্টর। বোঝা গেছে? কারোর প্রশ্ন থাকলে বলতে পারো। তো আমি নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, এবারে আমি আসছি যে কিভাবে এই এই ম্যাট্রিক্সের ধারণাটা লিনিয়ার ইকুয়েশন, এই সেট অফ লিনিয়ার ইকুয়েশনসকে সলভ করার জন্য কিভাবে কাজে লাগে, আমি সেই জায়গাটায় আসছি। আমার হেডিংটা হবে সলভ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। কিভাবে? আমি এরকম দুটো ইকুয়েশন নিলাম, দুটো স্ট্রেট লাইন, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স প্লাস 2y ইকুয়াল টু 3। এই দুটো ইকুয়েশন। এবারে আমি আমি এইটাকে এইভাবে লিখতে পারি, এই কোফিশিয়েন্ট গুলোকে নিয়ে আমি এইভাবে লিখতে পারি যে, স্যার গস জর্ডন মেথড যেটা দিয়ে, হ্যাঁ না, গস জর্ডনটা তো আমি সলভ করব, আমি তার আগে কয়েকটা কথা বলে দিতে চাই। 2 মাইনাস 1 আর এটা হচ্ছে মাইনাস 1 2 সমান 0 3 ইন্টু, সরি এখানে একটা এক্স ওয়াই হবে কোফিশিয়েন্ট,
এটা হচ্ছে আননোন কোফিশিয়েন্টস, এটা আননোনস, আননোনস। এই ইকুয়েশনটাকে আমি ভাবতে পারি এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ভেক্টর যার দুটো কম্পোনেন্ট, সেটা হচ্ছে এক্স ওয়াই, আর ডান দিকে হচ্ছে আমার বি, বি ভেক্টর। আমি এইভাবে এটাকে একটা জেনারেল স্ট্রাকচার দিচ্ছি এইভাবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, এ হচ্ছে ম্যাট্রিক্স, একটা 2x2 ম্যাট্রিক্স, এক্স একটা ভেক্টর, তাহলে এক্স সমান কি হবে? এক্স সমান কি লিখতে পারি? কেউ বলবে একজন? এ ইনভার্স বি। কিন্তু সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আমি এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল হতে পারে? না না, ডেটে এটা থেকে তো নন জিরো হতে হবে। এক্স্যাক্টলি। তার মানে সবসময় আমি ম্যাট্রিক্স ইনভার্টিবল হয় না। তাহলে তখন কি করব? এবং তখন হলে সাপোজ মনে করো কোনো একটা আমার কোশ্চেন গুলো এরকম, এটা খুব এই যে এ ইনভার্স পাওয়া গেলে এটা খুব একটা মানে ভালো বিষয়, যে অত সমস্যার কিছু নেই। সাপোজ মনে করো কোনো একটা ম্যাট্রিক্স আমি, আচ্ছা এবার একটা কোশ্চেন, যদি ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হয় তাহলে যে কোনো বি এর জন্য কি আমি এক্স পেতে পারি? যে কোনো এক্স এর জন্য কি, যে কোনো বি, রাইট হ্যান্ড সাইডে যে কোনো বি ভেক্টরের জন্য কি আমি এক্স পেতে পারি? এখানে কি পেতে পারি? এই রকম নাইস কেসে, এটা নাইস কেস। আমি কি এই কমেন্টটা করতে পারি এইখানে যে এক্স ক্যান বি ফাউন্ড ফর এনি বি? এই লেখাটি কি ট্রু? হয়নি। স্যার বি ভেক্টরটাকে এমন হতে হবে যাতে ম্যাট্রিক্সের গুণটাকে ও সিদ্ধ করে। হ্যাঁ সেটা এ বুঝলাম, ইনভার্স কিন্তু হ্যাঁ আমার প্রশ্নটা অন্য, যে যখন এ ইনভার্স এক্সিস্ট করে, এ ইনভার্স এক্সিস্ট, তখন কি আমি যে কোনো বি এর জন্য কি আমি এক্স কে বার করতে পারবো? এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা তো জানা নেই ঠিক। আচ্ছা এটা আমি তো এই ইনভার্স তো এক্সিস্ট করছি, তাহলে তো আমার অসুবিধাটা কি? অসুবিধার তো কিছু নেই। তার মানে যে কোনো বি এর জন্য আমি এই 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 ক্ষেত্রে আমি সলভ করতে পারবো, যে কোনো বি এর জন্য যদি এই ইনভার্সটা এক্সিস্ট করে, যে কোনো বি। এবার স্যার এবার বলুন, আপনার কথাটা স্যার একটু কাটা এসেছিল মাঝে। আচ্ছা, আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমি এই যে কেসটা এখানে এ ইনভার্স এক্সিস্ট করে এই এই প্রবলেমটাতে, তাহলে যে কোনো বি এর আচ্ছা হ্যাঁ। জন্য, হ্যাঁ যে কোনো বি এর জন্য কি আমি এক্স কে বার করতে পারি? আমি পারি, যদি এ ইনভার্স এক্সিস্ট করে। এটা ট্রু, এই স্টেটমেন্টটা ট্রু, এই স্টেটমেন্টটা ট্রু। এবারে আমরা একটু আরেকটু ক্রিটিক্যাল জায়গাটায় যাব, সেটা হচ্ছে মনে করো, আচ্ছা তার আগে আমি এই কোশ্চেন গুলো আমি অ্যাড্রেস করবো মেনলি, যে যদি মনে করো কোনো ম্যাট্রিক্সের এ ইনভার্স এক্সিস্ট করে না, তাহলে কি মানে উম, যে কোনো বি এর জন্য কি এক্স পাওয়া যাবে, না একদমই পাওয়া যাবে না, না কিছু কিছু স্পেসিফিক বি এর জন্য আমি এক্স সলভ করতে পারবো? বোঝা গেল আমি কি অ্যাড্রেস করতে চাইছি?
এ ইনভার্স এক্সিস্ট না করলে ওখানে লিখবো কেমন করে ওই ইকুয়েশনটা? আমি যে ভেক্টর ইকুয়াল টু ইনভার্স ভেক্টর, আমি এটা লিখবো না। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কি তখন কোনোভাবেই কি সলভ করতে পারবো না? তার মানে কি যে কোনো বি এর জন্য তখন সলভ করা যাবে না, না কিছু কিছু বি থাকলে আমি সলভ করতে পারবো? তুমি ইনভার্স কথাটা ভুলে যাও এখন, কারণ ইনভার্টিবল নয় ম্যাট্রিক্সটা তখন। এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আস্তে আস্তে। তো তার আগে আমি একটা বিষয় বলতে চাই যে আমি এই যে ম্যাট্রিক্স ভেক্টর, রাইট হ্যান্ড সাইডে অ্যানাদার ভেক্টর, তার মানে আমি এটাকে যদি একটা এরকম একটা পিকচার দিই, পিকচারটা হচ্ছে যে এক্স টাইমস 2, -1 প্লাস y টাইমস -1, -1, 2 ইকুয়াল টু 0, 3। ঠিক আছে, এই কলামগুলো একটা ম্যাট্রিক্স আমি ভাবতে পারি, অর্থাৎ এটা 2/1, এটাও 2/1, এটা 2/1। তাহলে দুটো 2/1 ম্যাট্রিক্স, তাদের লিনিয়ার কম্বিনেশন, এটাও একটা 2/1 ম্যাট্রিক্স দিল। আমি এভাবে ভাবতে পারি। তাহলে আমি এবার দেখি যে এক্স আর ওয়াই এর কি কি ভ্যালু নিলে আমার রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। তাহলে কি কি হতে পারে একটু বলবে আমাকে? এক্স কত হবে, ওয়াই কত, কত হবে এক্স, এক্স কত হবে দিলে রাইট হ্যান্ড সাইডে এই ভেক্টরটা প্রডিউস হবে? x1 আর y2 +2। ওয়াই 2। এটাই আমার এই লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কিনা বলো? এই যে লিনিয়ার ইকুয়েশন আমি সলভ করতে বসেছিলাম, এইটা সলিউশন এটা নয়, নয় কি? সলিউশন তো স্যার। তার মানেটা কি? তার মানে এই ছবিটা কিভাবে আমি ভাববো? এটাকে আমি একটা ভেক্টর ভাবতে পারি, এক্স টাইমস, তার মানে কি হলো 1 টাইমস 2 - 1 প্লাস 2 টাইমস -1, 2 ইকুয়াল টু 0, 3। 0, 3। তো এটাকে আমি কিভাবে, আমি এর জিওমেট্রিটা কি হবে আমি সেটা বোঝার চেষ্টা করছি। একটু নেক্সট পেজে যাই। আচ্ছা, একটু মানে এক্সাক্ট ডায়াগ্রাম হবে না আমার এখানে, এটা 2 ডাইমেনশনাল একটা স্পেস। তার মানে আমি করেছিলাম 1 টাইমস, এটাকে আমি বলছি কলাম 1 প্লাস 2 টাইমস কলাম 2 ইকুয়াল টু 0, 3। তাহলে এই কলাম 1 মানে একটা ভেক্টর। তাহলে আমি এবার ভেক্টরটাকে ড্র করি, ভেক্টরটাকে এবারে ভেক্টরটাকে যদি আমি ড্র করি কি হবে এইখান থেকে? তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট, সাপোজ এটা হচ্ছে কলাম 1। তাহলে 1 টাইমস কলাম 1, তার মানে এখানেই এটা কলাম 1। আরেকটা ভেক্টর
কলাম 2 ভেক্টরটাকে সেটা আবার 2 টাইমস, সেটা ধরো সাপোজ মনে করো আমার ভেক্টরটা এরকম 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 ভেক্টর, তার মানে এটা হচ্ছে কলাম 2, তার সাথে 2 গুণ করলাম এই ভেক্টরটা, এটা কলাম 1, এটা হচ্ছে কলাম 1। এবারে আমি কি করলাম, এটাকে ট্রান্সলেট করে প্যারালাল, এটাকে ট্রান্সলেট করে, তাহলে এইখানে আমি এটাকে এই ভেক্টরটাকে ট্রান্সলেট করে এরকম আনলাম, নিয়ে গেলাম। তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টরটা তো এটাই হবে নাকি? রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে এদের? এই এই রাইট হ্যান্ড সাইডের ভেক্টরটাই তো প্রডিউস করবে নাকি? তার মানে কি হচ্ছে, দুটো ভেক্টরের অ্যাডিশন, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এটা একটা নতুন ভেক্টর, যদিও 1 দিয়ে গুণ করেছি, নতুন কিছু নয়। 2 দিয়ে গুণ করলে এটা একটা নতুন ভেক্টর, লেন্থটা বেড়ে গেছে। এই দুটো ভেক্টরের লিনিয়ার, এই দুটো ভেক্টরের অ্যাডিশন করলে, ভেক্টর অ্যাডিশন করলে এইটা আমি পাচ্ছি। ওকে, তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা, এই পিকচারটাকে কি আমি সাপোজ এবারে মনে করো আমি ধরো 3টে ইকুয়েশন নিলাম, 3টে ভ্যারিয়েবল। সাপোজ মনে করো 2x minus y equal to 0, minus x plus 2y minus z equal to minus 1, minus 3y plus 4z equal to 4। এই 3টে ইকুয়েশন, এটাকে ax equal to b আকারে লিখলে কিরকম লাগবে? ax equal to b কি হবে একটু বলবে? এখানে একটা 3x3 ম্যাট্রিক্স আসবে, 2 minus 1 0 2 minus 1 0 minus 1 2 minus 1 minus 1 2 minus 3, এটা 3, oh sorry 3 3 এটা minus 1 2 3, তারপরে 0 minus 1 4 minus 1 4 xyz equal to 0 minus 1 4। এবারে তুমি ঠিক 3 ডাইমেনশনাল স্পেসে তুমি ভেক্টর গুলোকে প্লট করো, তার মানে কি হবে, x টাইমস ফার্স্ট কলাম এই 2 minus 1 0 প্লাস y টাইমস সেকেন্ড কলাম প্লাস z টাইমস 0 minus 1 4 equal to 0 minus 1 4। কি তাই তো, নাকি না ভুল করলাম কোথাও লেখাটা? ঠিক আছে, না ঠিকই আছে ঠিকই আছে, 0 minus 1 4। এবারে আমি কি করতে পারি, তার মানে আমি দেখতে পাচ্ছি যে এইটাকে সলভ করলে তুমি xyz এর একটা ভ্যালু পাবে। তার মানে এটা কি, তার মানে xyz এই ভ্যালুগুলো এক্স্যাক্টলি কি হলে আমি রাইট হ্যান্ডে এই ভেক্টরটাকে প্রডিউস করতে পারবো। তার মানে এখানেও ভেক্টর অ্যাডিশন, কি তাই তো নাকি? স্যার বলছি সব ঠিক আছে, বাট ওটা একটা -3 হতো, ওটা ইকুয়েশনটা -3y + 4z = 4 ছিল। এইখানে এইটা -3 হবে তাই না? এটা -3 এটা নিচেরটাও হবে, নিচেরটাও হবে। তার মানে কি হচ্ছে যে এখানে এই 3টে ভেক্টর
রয়েছে কলাম ভেক্টর, তাদের লিনিয়ার কম্বিনেশন এক্স ওয়াই জেড এর ভ্যালুটা আমার জানতে পারলেই আমি রাইট হ্যান্ড সাইডে এই ভেক্টরটাকে প্রডিউস করতে পারবো। তার মানেটা কি? তার মানে এটা একটা রেজাল্টেন্ট ভেক্টর, এই ভেক্টরটা একটা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এই যে কোলাম পিকচার, এই পিকচারটাকে আমরা বলছি, এই পিকচারটাকে আমরা বলছি কোলাম পিকচার। কোলাম পিকচার। আচ্ছা, এইটা হচ্ছে কোলাম পিকচার। কোলাম পিকচার মানে কি? তিনটে কোলামের লিনিয়ার কম্বিনেশন করে আমি একটা রাইট হ্যান্ড সাইডে আমি একটা ফোর্থ কোলাম আমি একটা জেনারেট করতে পারছি। আচ্ছা, এবারে আমি যদি বলি যে রো পিকচার যদি আমি দেখি, রো পিকচার কিরকম হবে? রো পিকচারটা এইটা কি ডিফাইন করে থ্রি ডাইমেনশনাল স্পেসে? এই ইকুয়েশনটা কি ডিফাইন করে? প্লেন প্লেন একটা প্লেন, থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা প্লেন, এটাও একটা এটাও একটা প্লেন, এটাও একটা প্লেন। তাহলে দুটো প্লেন ইন্টারসেক্ট করলে কি হয়? একটা লাইন। এবার তিনটে প্লেন ইন্টারসেক্ট করলে কি হবে? একটা পয়েন্ট। সেই পয়েন্টটাই হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেটাই হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। এটাই আমার সলিউশন। কি বোঝা গেল না? বোঝা গেছে স্যার, বোঝা গেছে। তাহলে এটাকে তুমি যদি এটাকেই আমরা বলছি রো পিকচার। তার মানে একটাকে বলছি রো পিকচার, আর যেটা আমি প্লেন দিয়ে ডিসক্রাইব করলাম ওটাকে বলছি না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোলাম পিকচার এইটা, আর এইটা হচ্ছে রো পিকচার। তো এবারে প্রশ্নটা হচ্ছে যে কোন পিকচারটা কনভেনিয়েন্ট মনে হচ্ছে? কোন পিকচারটা কনভেনিয়েন্ট? সাপোজ মনে করো এন ডাইমেনশনাল স্পেস, ধরো ফোর ডাইমেনশনাল স্পেস, ফোর ডাইমেনশনাল স্পেস, ম্যাথমেটিক্যাল স্পেস। তাহলে সেখানে এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, আর একটা কিছু ভ্যারিয়েবল থাকবে। তাহলে ওটাকে আমি কি বলবো? কলামটাই তো মনে হচ্ছে বেশি কনফিডেন্ট। আর কেউ? কোন পিকচারটা কনভিনিয়েন্ট লাগছে? স্যার কলাম পিকচারটা বেশি কনভিনিয়েন্ট মনে হয়। হ্যাঁ স্যার, কলাম পিকচার। কোলাম পিকচারটাই কনভিনিয়েন্ট। তো ফলে আমরা এই লিনিয়ার অ্যালজেব্রার জায়গাটাতে আমরা এগোবো এই কোলাম পিকচারটাকে ধরে। রো পিকচারও ভুল কিছু নেই, কিন্তু রো পিকচারটাকে ভিজুয়ালাইজ করা খুব ডিফিকাল্ট, কারণ এরপর হাইপার প্লেন প্লেন আসবে, তাই তো? তো ফলে আমরা রো পিকচারটাকে অ্যাভয়েড করব, আমরা কোলাম পিকচারের দিকে আমরা যাব। তো এখানে রাইট কম্বিনেশনটা কি হবে একটু বলবে আমাকে? রাইট কম্বিনেশনটা কি হবে? এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কি হবে একটু বলো। এক্স ওয়াই জেড, এক্স ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু কত? x equal to 1, y equal ওয়াই ও 1 আর জেড ইকুয়াল টু 0। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ, জেড ইকুয়াল টু 0, এই হচ্ছে আমার সলিউশন সেটটা। তাহলে এক্স ওয়াই জেড 1 1 0 বসালেই তাহলে আমি এইটা পাবো, এই ডান দিকের বি ভেক্টরটা পেয়ে যাব। এবারে আমি সেই আগের প্রশ্নটাই ফিরছি। Can we solve Ax equal to B for every B?
এটাকে ডিরাক নোটেশনে লিখলে কেমন লাগবে? a get x equal to b। এই প্রশ্নটা রাখা হচ্ছে। আচ্ছা, মনে করো আমি এরকম একটা এ ম্যাট্রিক্স নিলাম, 1 2 3 1 1 1 2 3 4। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এখানে তুমি দেখতে পাচ্ছ কলাম 1 প্লাস কলাম 2 ইকুয়াল টু কলাম 3। এটা ঠিক লিখেছি? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এর ডিটারমিনেন্ট কত? এর ডিটারমিনেন্ট কত? ভিটামিন তো 0 হবে। 0 হবে। আচ্ছা, কেন হবে? তুমি তুমি ডিটারমিনেন্ট করে বার করলে তো? না, একটা কলাম পুরো সেম হয়ে গেছে তো। হ্যাঁ, এই কথাটাকে ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? এই কথাটাকে, কেউ একজন কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি বলছি যে এই যে তুমি বললে যে একটা কলাম পুরো সেম হয়ে গেছে, একদম ঠিক আছে, অবজারভেশনটা ঠিকই আছে, কিন্তু এটাকে ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? এখানে আমার 3খানা কলাম রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে কলাম 1 প্লাস কলাম 2 ইকুয়াল টু কলাম 3। তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম কটা? দুটো। কিন্তু তোমার কলাম কটা রয়েছে? 3টে। তার মানে যদি আমার এখানে এখানে যদি 3টেই যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম হতো, তাহলে ডিটারমিনেন্ট 0 হতো না। তার মানে আমি লিখতে পারি কলামস আর ডিপেন্ডেন্ট। এই ম্যাট্রিক্সটার ইনভার্টিবল হওয়ার শর্ত হচ্ছে কলামস মাস্ট বি, মানে কোন ম্যাট্রিক্স ইনভার্টিবল তার একটা শর্ত হচ্ছে তার যে কলাম ভেক্টর গুলো, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স এর কথা আমি বলছি, আমি রেক্টেঙ্গুলার টাইপ অফ ম্যাট্রিক্স এর কথা বলছি না, আমি এরকম ম্যাট্রিক্স এর কথা বলছি না 1 2 3 1 1 1 এরকম ম্যাট্রিক্স এর কথা আমি বলছি না, এরকম ম্যাট্রিক্স এর কথা বলছি না, আমি স্কোয়ার ম্যাট্রিক্স এর কথা বলছি। ম্যাট্রিক্সের ইনভার্টিবিলিটি এটা থাকতে হলে যে দেখতে হবে যে কলামস আর ইন্ডিপেন্ডেন্ট, কলামস আর ইন্ডিপেন্ডেন্ট। এবারে দুটো ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট, দুটো ভেক্টর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা বলতে তোমরা কি বোঝো একটু বলবে আমায়? ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, দুটো ভেক্টর, আমি বলছি যে দোজ আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটার মানে কি? মানে এ আর বি এর মধ্যে একটা রিলেশন থাকবে, সেটা একটা স্কেলার দিয়ে রিলেশন থাকতে পারে, একটা স্কেলার ভ্যালু। তাহলে এরকম এই এক্সট্রা একটা স্কেলার, এটা দিয়ে দুটো ভেক্টর কানেক্টেড। তার মানে এরকম হতে পারে যে এক্সট্রা যদি 2 হয়, তাহলে এটা মনে করো সাপোজ আমার 1 1 1, তাহলে এক্সট্রা যদি 2 হয়, তাহলে তার মানে
এই ডান দিকেরটা হবে তোমার এটা 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 1 1 1, তাহলে এই বি ভেক্টরটা, তাহলে এক্সটা একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এ ভেক্টরটা পাবো। তার মানে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে মূলগত কিছু তফাৎ নেই, শুধু ম্যাগনিটিউডের একটা তফাৎ আছে, ডিরেকশনটা সেম। ডিরেকশন সেম। তার মানে এই দুটো ভেক্টর হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কিন্তু যদি এরকম কোনো আমি রিলেশন না পাই, সাপোজ মনে করো আমার এরকম ভেক্টর স্পেসে এরকম দুটো ভেক্টর আছে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, এটা এ, এটা বি, দোজ আর ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, দোজ আর হেডেড ডিফারেন্টলি। তো এবারে আমি নেক্সট পেজে যাই। এবারে দেখো যে এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে একটা ভেক্টর আছে, আর একটা ভেক্টর তার, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এ বি। এরা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট, কারণ এরা একটা স্কেলার দিয়ে কানেক্টেড। তো এবারে এবারে প্রশ্ন হচ্ছে যে দুটো ফাংশন, তাহলে ফাংশনের বেলায়ও আমার এই প্রশ্নটা আসবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট? দুটো ফাংশন f1x f2x, এদের লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স বলতে কি বোঝায়? সাপোজ মনে করো একজন হচ্ছে কোসাইন এক্স, একজন হচ্ছে সাইন এক্স, এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে টেস্টটা কিভাবে করব ফাংশনের বেলায়? ডিপেন্ডেন্ট। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করে সাইন এক্স কে কোসাইন এক্স এ কনভার্ট করতে পারবে? না না, নিশ্চয়ই না। নিশ্চয়ই নয়। তার মানে এটা কি, আমার এখানে থাম্ব রুলটা যেটা হচ্ছে যে f1x বাই f2x এটা যদি একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে স্কেলার, আমি কনস্ট্যান্ট স্কেলার যদি হয়, তাহলে এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর যদি এই ভাগফলটা যদি একটা অ্যানাদার ফাংশন অফ এক্স হয়, তাহলে এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেল না? বোঝা গেল। আচ্ছা, এবারে একটা আমি ডিফারেন্সিয়াল জিওমেট্রির জায়গা থেকে এইটা একটু বলার চেষ্টা করি। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা করেছো, d2y dx2 প্লাস ওমেগা স্কোয়ার y ইকুয়াল টু 0। এর সলিউশন কি? y is a function of ওমেগা টি। হ্যাঁ না, ওমেগা টি তো আমি তো টি নিইনি, আমি তো এক্স এর সাপেক্ষে নিয়েছি না। এ কস এক্স, এ কস ওমেগা এক্স, এটা একটা সলিউশন হতে পারে।
আর কি হতে পারে? এস সাইন ওমেগা এক্স, সাইন ওমেগা এক্স কি সলিউশন হতে পারে? স্যাটিসফাই করে কিনা দেখো, চেক করো, বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় বসিয়ে দাও। এটা লেখার দরকার নেই। কস ওমেগা এক্স একটা, আমি বলছি একটা অ্যান্সার কস ওমেগা এক্স আর একটা সাইন ওমেগা এক্স। কি দুটোই স্যাটিসফাই করে কিনা? হ্যাঁ, সাইন তো করবে। রাইট। তাহলে এবারে তুমি যখন সলিউশন লেখো, কি লেখো তুমি একটু বলবে? এই ইকুয়েশনটার যখন সলিউশন তোমরা ক্লাসে করেছো, কি অ্যান্সারটা কি লেখো? y সমান y অফ x ইকুয়াল টু, মনে পড়ছে, a cos ওমেগা x প্লাস b sin ওমেগা x। তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনও একটা সলিউশন কিনা বলো? আর কি ঠিক তো নাকি? এদের লিনিয়ার কম্বিনেশনও তো একটা সলিউশন। যদি সন্দেহ হয় আবার ওখানে ওয়াই এর জায়গায় বসাও, রাইট হ্যান্ড সাইড আসছে কিনা দেখো। আচ্ছা, এই বিষয়টাতে আমি ধরো আমি বলতে চাইছি ফাংশন স্পেসও, এই যে ফাংশন স্পেস, যে স্পেসে ফাংশন বাস করে, ভেক্টর স্পেস মানে কি? যে স্পেসে ভেক্টর থাকে। তাহলে এখানে আমি, তুমি দেখো এরকম ধরো 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেসে আমরা করেছিলাম এরকম আর সমান ix প্লাস জে ওয়াই, ix প্লাস জে ওয়াই। তাহলে এখানে বেসিস হচ্ছে আই আর জে ভেক্টর স্পেসে, আর এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট এক্স আর ওয়াই। তোমার এখানে বেসিস কে? এই 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 ইকুয়েশনটার ক্ষেত্রে বেসিস ফাংশন কে হতে পারে? বেসিস ফাংশনস কে? ওমেগা এক্স দেখিছো, কস ওমেগা এক্স এবং সাইন ওমেগা এক্স। তুমি এই কস ওমেগা এক্স এবং সাইন ওমেগা, এবং তুমি এ আর বিটাকে, এ আর বি হচ্ছে আরবিট্রারি, এ আর বি দোজ আর কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এ বিটা আমি যা খুশি তাই নিতে পারি, যা খুশি তাই নিতে পারি, তাতেও আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তার মানে কস ওমেগা এক্স আর সাইন ওমেগা এক্স এরা হচ্ছে আমার বেসিস ফাংশনস, দোজ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দোজ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন যেটা এই ইকুয়েশনসকে স্যাটিসফাই করে, তাদের লিনিয়ার কম্বিনেশন, এটা একটা লিনিয়ার কম্বিনেশন করে আমি সলিউশন যে ফাংশনটা সেটাকে আমি বার করছি। বোঝা গেল কিভাবে কানেক্টেড? এটা ফাংশনের জায়গা থেকে তুমি দেখছো, এটা দেখছো ভেক্টরের জায়গা থেকে। কিন্তু তুমি যদি শুধু বলো যে আমার সলিউশনে শুধু এ কস ওমেগা এক্স আছে, তার মানে তুমি শুধু এই অংশটুকু নিয়ে কাজ করছো ভেক্টর স্পেসে। তার মানে তোমার ভেক্টর স্পেসটা শুধু রয়েছে, তোমার ভেক্টরসটা রয়েছে শুধু এই এক্স অ্যাক্সিস বরাবর। কি ঠিক কিনা বলো? যদি মনে করো এইটা নেই, অবশ্যই স্যার, এইটা নেই, তার মানে তুমি একটা এক্স অ্যাক্সিসের উপর তোমার ভেক্টরস গুলো রয়েছে সব, কারণ শুধু আই। কিন্তু তুমি যখন আই এক্স প্লাস জে ওয়াই লিখছো, তখন এই এক্স ওয়াই প্লেনে তোমার যত ভেক্টরস আছে সব ভেক্টরকে তুমি ডেজিগনেট করতে পারবে। কি বোঝা গেল না গেল না? সিমিলারলি তুমি সলিউশন স্পেসটাকে তুমি দেখতে চাইছো, তাহলে আমাকে এই লিনিয়ার কম্বিনেশনটা নিতে হবে। একটাকে বাদ দিলে তুমি সলিউশন স্পেসের আরেকটা পার্টকে তুমি বাদ দিয়ে দিয়েছো। ঠিক একইভাবে এখানে
তুমি যে ইউনিট ভেক্টরটাকে যখন বাদ দিচ্ছিলে, এই পার্টটাকে যখন বাদ দিচ্ছি, এই জন্য তুমি দেখবে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তুমি দেখবে সলিউশনটা এইটা লেখা, কখনো এ কস ওমেগা এক্স লেখা হয় না, বা অন্যভাবে বি সাইন ওমেগা এক্স লেখা হয় না, দুটোর লিনিয়ার কম্বিনেশন। এটা তোমাদের আছে তো, সিম্পল হারমোনিক মোশন আছে না ওই ওয়েব, হ্যাঁ ওয়েবসে আছে। তবে সেখান থেকে আমরা বেরোচ্ছি, তো আরেকটা পেজে যাই। আচ্ছা, আমরা বলছিলাম যে তাহলে দুটো ফাংশন ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট আমরা দেখলাম, কিভাবে টেস্ট করতে হবে। আর দুটো ভেক্টর, একটা v1 একটা v2, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এবারে মনে করো তোমার n ডাইমেনশনাল স্পেসে তোমার n খানা ভেক্টরস আছে, v2 মনে করো একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার অনেক বড়, সেটা হচ্ছে মনে করো, সাপোজ মনে করো n ক্রস n ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এইভাবে আমি যাব, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, এইভাবে আমি যাব nth কলামে, nth কলাম। এখানে এতগুলো ভেক্টরস আছে, আমি কি করে বলবো যে এই ভেক্টরস গুলো, এবং প্রত্যেক কটা কলামের মধ্যে 9টা করে কম্পোনেন্ট আছে, এই 9টা নয় সরি, n খানা কম্পোনেন্ট আছে, n খানা। তো আমি কি করে বলবো, কি কি টেস্ট আছে যার ভিত্তিতে আমি বলবো যে এই ম্যাট্রিক্স ইনভার্টিবল? তুমি তো n বাই n ম্যাট্রিক্সের তো তুমি ডিটারমিনেন্ট করাটা তো খুব টাফ ব্যাপার না? সেটা অবশ্যই। তাহলে তুমি কি করে বুঝবে যে এটা ইনভার্টিবল না নন ইনভার্টিবল? দেখতে হবে, বললেন স্যার কলামস আর ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট দেখতে হবে। কিন্তু কিন্তু মনে করো আমার 2000 খানা এরকম কলাম আছে, মানে ধরো ম্যাট্রিক্সটা হচ্ছে 2000 বাই 2000, এই অর্ডারের ম্যাট্রিক্স, কি করে করব আমি? এইখানেই তুমি যেটা কেউ একজন আগে বলছিল যে গাউস এলিমিনেশন মেথড, এলিমিনেশন মেথড। এই মেথডটা কি না, আমার একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স, আমি কিছু লিনিয়ার অপারেশন করব, লিনিয়ার অপারেশন, লিনিয়ার অপারেশন করব, যে অপারেশনের ফলে এই ম্যাট্রিক্সটা আইদার আপার ট্রায়াঙ্গুলার হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউ, অথবা এটাকে আমি চেষ্টা করব এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এ কনভার্ট করতে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? মানে ডায়াগোনালের আপার সাইডটা, মানে ওপরের দিকটা, মানে এই দিকটা, এই দিকটাতে নন জিরো এলিমেন্ট গুলো থাকবে, আর এই ডায়াগোনালের নিচের দিকে একেবারে এগুলো সব জিরো, আর উল্টোটা লোয়ার ট্রায়াঙ্গুলারের বেলায় এটা পুরোটাই জিরো।
তাহলে এবারে কম্পিউটার এই গাউস এলিমিনেশন মেথড দিয়ে আমি কি দেখতে পারি, যে প্রথমে ম্যাট্রিক্সটাকে আমি কিছু লিনিয়ার অপারেশন করে আমি দেখতে চাইছি ইনভার্টিবল না নন ইনভার্টিবল। আমার প্রথম প্রশ্ন, আমি প্রথমে এটাকে আপার ট্রায়াঙ্গুলার বানালাম কিছু কায়দা কানুন করে। এবারে আমি দেখব যে আপার ট্রায়াঙ্গুলার বানাতে গিয়ে আমি দেখব যে আমি নেক্সট পেজে যাচ্ছি। তো আমি করলাম কি না, এ ম্যাট্রিক্সটাকে আমি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমি কনভার্ট করব, আপার ট্রায়াঙ্গুলার। তো ফলে এন্টায়ার ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে না, এইরকম দেখতে হবে যে এটা ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে, ডায়াগোনালের ওপরে এগুলো নন জিরো এলিমেন্ট, আর এখানে আমার থাকবে পুরো জিরো। এইটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমি এই একটা ম্যাট্রিক্স নাও 1 2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 2 5, এরকম একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি আমি প্রথমে কি করব না, আমি একটা লিনিয়ার অপারেশন দেব, লিনিয়ার অপারেশন দেব। এটা আমার হচ্ছে ফার্স্ট, এইটা হচ্ছে ফার্স্ট রো, 1 আর 2 হচ্ছে ফার্স্ট রো, আর 2 5 এটা হচ্ছে সেকেন্ড রো। আমি এইভাবে ডেজিগনেট করলাম, দিয়ে নতুন একটা ম্যাট্রিক্স বানাবো। সেই ট্রান্সফরমেশনটা কি না, নতুন যে আমার R2 প্রাইম হবে, মানে নতুন ম্যাট্রিক্সের যে সেকেন্ড রোটা হবে, এইখানে যেন জিরো আসে। আমি ফার্স্ট রোর কিছু চেঞ্জ করব না, ফার্স্ট রো যেমন আছে তেমনি থাকবে। সেকেন্ড রো কে আমি এইখানটা জিরো করব, মানে ফার্স্ট রোর সঙ্গে কিছু একটা ট্রান্সফরমেশন দেবো। কি ট্রান্সফরমেশন দিলে এইটা জিরো হবে, এই 2 1 এলিমেন্টটা আমার জিরো হবে, একটু বলবে? আমি যদি 2 টাইমস অফ R1 করি, 2 টাইমস অফ R1 মাইনাস R2 করি, এই অপারেশনটা যদি আমি করি, তাহলে কি এইটা জিরো হবে? বোঝা গেল না? আমার ফার্স্ট রোতে কি আছে, ফার্স্ট রোতে আছে 1 আর 2, জিরো হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট রো, 1 আর 2 এলিমেন্ট। আমি এটার সঙ্গে দুগুণ করব, 2 আর 1, 2 আর 1 মানে হচ্ছে 2 আর 4। এবারে অপারেশনটা হচ্ছে 2 আর 1 মাইনাস R2। এটাকে কিভাবে লিখবো না, 2 R1 2 4 লিখলাম, মাইনাস R2 যে যার জায়গায় বসবে, তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 5, তাহলে কত হলো, এটা 0 ফার্স্ট এলিমেন্টটা, এটা হলো -1, তাহলে এইটা হবে -1। কি ঠিক আছে না? এই অপারেশনটা বোঝা গেল? বুঝতে পেরেছি। এবারে দেখো, আমি প্রথমে এইটাকে আমি বলছি পিভট, পিভট, পিভট মানে এ একটা ভাইটাল রোল প্লে করছে, পিভট, এটা হচ্ছে পিভট। তাহলে পিভট ক্যানট বি জিরো। আমি রুলগুলো পরে বলবো। দেখো এই পিভটটা, এইটা হচ্ছে নন জিরো, এই পিভটটা,
এবারে আমি এই ট্রান্সফরমেশনটার পরে আমি আবার একটা সেকেন্ড রো, যে কোনো একটা রোতে একটার বেশি পিভট থাকবে না, অথবা যে কোনো একটা কলামে একটার বেশি পিভট থাকবে না, এবং পিভট ক্যানট বি জিরো। তাহলে দেখো এখানে একটা পিভট ফার্স্ট রোতে, ফার্স্ট কলাম এ, সেকেন্ড রোতে এইখানে একটা পিভট, আর কিছু আমার করার নেই। তো তাহলে তার মানে কি হচ্ছে যে পিভট ক্যানট বি জিরো, আমি প্রত্যেক কটা রো এবং কলামে, এটা একটা 2x2 ম্যাট্রিক্স, তাহলে আমি প্রত্যেক কটা রো এবং কলামে আমি পিভট পেয়েছি। তার মানে এটাই বলে যে এই ম্যাট্রিক্সটা বেসিক্যালি এই এ ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ইনভার্টেবল। কোনো প্রশ্ন থাকলে বলো। তুমি দেখো সিম্পল, দেখো এটা পিভট কিরকম বুঝবো? না, প্রথমে দেখো তুমি 1-1 পজিশনে তুমি দেখবে আগে নন জিরো এলিমেন্ট আছে কিনা। যদি নন জিরো এলিমেন্ট না থাকে, যদি নন জিরো এলিমেন্ট না থাকে, তাহলে তুমি কি করবে? রো এক্সচেঞ্জ করে নেবে। মানে অপারেশন দিয়ে না এমনি এক্সচেঞ্জ করবো? এমনি এক্সচেঞ্জ করবে, তাতে তো তোমার ডিটারমিনেন্টের কিছু চেঞ্জ হবে না। না না। কি বোঝা গেছে এবার? তো ফলে তুমি দেখো এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার ট্রায়াঙ্গুলার হচ্ছে। এবারে দেখো তুমি এখানে দুটো কলাম পেয়েছো, একটা হচ্ছে 1 0, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে এই আরেকটা কলাম হচ্ছে 2 -1। তুমি কি কোনোভাবে এই দুটোকে কি অ্যাসোসিয়েট করতে পারো কোনো স্কেলার দিয়ে? কোনোভাবে কি অ্যাসোসিয়েট করতে পারো স্কেলার দিয়ে? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। কি বলো, এইটার সাথে কি আমি কোনো একটা এক্স দিয়ে এই দুটোকে কি ইকুয়েট করতে পারি, এই দুটো কলামকে? না, হবে না স্যার। সেটা আমাকে এই দুটো পিভটই জানান দিয়ে গেছে যে এই কলাম এবং এই কলাম দোজ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যখন n/n ম্যাট্রিক্স হবে, তাহলে আমাকে করতে হবে কি, যে প্রত্যেক কটা তোমার কলাম বা রোতে যেন একটা করে যে পিভট থাকে, একটা করে পিভট থাকতেই হবে যদি ম্যাট্রিক্সটাকে ইনভার্টিবল হতে হয়। যদি কোনো, তুমি মনে করো এইটাকে তুমি যদি করো, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো ম্যাট্রিক্সটা হচ্ছে 1 আর 2, আর এখানে হচ্ছে 2 আর 4। এবারে করো দেখি তুমি এই ম্যাট্রিক্সটাকে, এটা পিভট, এটাকে 0 করো তো। তাহলে আমি ফার্স্ট রো কিচ্ছু চেঞ্জ করব না, সেকেন্ড রোতে এইখানটা 0 আনবো। কি অপারেশন দেব? একই অপারেশন দেবো তো নাকি? একই অপারেশন হলেই তো হবে। হ্যাঁ, সেটাই বলছি। কিন্তু এখানে কি বসবে? এই জায়গাটা কি বসবে? এই জায়গাটা দেখো 2 2 4 -4 কত? 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে তুমি এই ম্যাট্রিক্সে কটা পিভট পেলে? পিভট কটা পেলে? এটা একটা 2x2 ম্যাট্রিক্স। একটাই তো পিভট আসছে মনে হয়। একটাই পিভট, 0 ক্যানট বি পিভট। তাহলে পিভট হতে পারে না। একটাই পিভট, তার মানেটা কি? এইটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, এটার সাথে এই কলামটার সাথে 2 গুণ করলে এই কলামটা পাবে। হ্যাঁ, এটা পাওয়া যাবে। তার মানে কি এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল নয়, যদিও এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। বোঝা যাচ্ছে। বোঝা গেছে? এই জিনিসটাকেই কম্পিউটারে প্রোগ্রামিং এ ম্যাটল্যাব ট্যাটল্যাব এই পদ্ধতিটাকে ব্যবহার করে, এটাকেই বলা হয় গাউস এলিমিনেশন মেথড। তার মানে আমি গাউস এলিমিনেশন মেথড দিয়ে আমি চেক করতে পারি যে
whether matrix is invertible or non-invertible using, আচ্ছা তোমার ডিটারমিনেন্ট কত এই ম্যাট্রিক্সটার? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? 0 হবে। 0। তোমার যে পুরনো ধারণা তার সাথে মিলছে সবটা? তার মানে ডিটারমিনেন্ট 0 মানে এটা ইনভার্টিবল নয়, নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। সেটা আমি গাউস এলিমিনেশন করে আমি এই পুরো বিষয়টাকে বুঝতে পারছি। ঠিক আছে, তো এর পরের আমাদের কাজটা হচ্ছে, আচ্ছা কটা বাজে একটু আমায় বলবে? 8:30। 8:30। আর 5-7 মিনিট বলে আমি ছেড়ে দেবো। আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এইভাবে গাউস এলিমিনেশন মেথডটাকে মেথডটাকে ইউজ করব টু সলভ, যে সলভ করব টু সলভ a set of linear equations, কিভাবে না আমার লিনিয়ার ইকুয়েশনস গুলো এরকম, ধরো 2x, আমি একটু তাড়াতাড়ি করছি, 3y minus z equal to -1, x minus 7y plus 5z equal to 2, 3x plus 2y plus 6z equal to 3, এরকম। তার মানে আমি এটাকে ওই ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি তাহলে হবে আমার এটা এ ম্যাট্রিক্স 2 1 3 2 1 3 3 minus 7 2 minus 1 5 6 xyz সমান হচ্ছে -1 2 3। তার মানে সেই ax equal to b, ax equal to b এই ফর্মটা এলো। এবারে আমি করব কি না, একটা এরকম আমি কাজের সুবিধার জন্য একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আমি তৈরি করব। অগমেন্টেড ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে না, এ ম্যাট্রিক্সটা পুরোটা লিখবো 2 1 3 3 minus 7 2 minus 1 5 6 minus 1 2 3। এইটা আমার হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। মানে কি করলাম, আমি একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করলাম, যেটা কাজের জন্য প্রথমে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং এইটা হচ্ছে বি কলামটাকে আমি এখানে বসিয়ে দিলাম, রাইট? এবারে করব কি, এবারে ওই ট্রান্সফরমেশন গুলো দিয়ে আমি চেষ্টা করব, একবার বা দুবার ট্রান্সফরমেশন গুলো দিয়ে আমি চেষ্টা করব যে এ ম্যাট্রিক্সটাকে আমি একটা ইউ ম্যাট্রিক্সে কনভার্ট করব, আপার ট্রায়াঙ্গুলার। তাহলে এই বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে, এটা ধরো কিছু একটা, এটা সি হয়ে যাবে। কারণ যখন আমি এইটাকে পিভট ধরে যখন আমি কাজ করব, তার মানে এই ফার্স্ট রোটাতে আমি কোনো হাত দেব না, ফার্স্ট রোটা, কিন্তু সেকেন্ড রোর এইগুলো 0 হবে। তারপরে আমি করব কি, এটা থাকবে, অর্থাৎ এটাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করবে। তাহলে দেখো ফাইনালি তুমি দেখো এইখানে একটা নন জিরো এলিমেন্ট থাকবে,
আর এইখানে থাকবে তোমার 3, এই 3টা হয়তো আমার হয়ে গেল, তখন ধরো 7। তার মানে কি এই এন্টায়ার ম্যাট্রিক্সটাকে আমি চেঞ্জ করে শুধু এক্স ওয়াই জেড টাকে আবার এনে বসিয়ে দেবো। তার মানে কি হবে না, আমি চেঞ্জ করে নিচ্ছি পুরো বিষয়টাকে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যাক্টিং অন আননোন ম্যাট্রিক্স ইকুয়াল টু সি। এবারে দেখো লাস্ট রোতে একটা ভেরিয়েবল থাকবে, বাকি দুটো ভেরিয়েবল 0। এইটা নন জিরো, এইটা নন জিরো, এইটা নন জিরো ধরে যাক, 1 2 3 এই। তার মানে কি এইটা জানি, এইটা জানি, তার মানে এর সঙ্গে জেড গুণ হবে, এই রোর সাথে এক্স ওয়াই জেড গুণ হবে, তাহলে আমি সহজেই জেড এর ভ্যালুটা পাবো। সেই জেড এর ভ্যালুটা নিয়ে সেকেন্ড রোতে আমি যাব, তাহলে সেকেন্ড রোতে আমি আবার ওয়াইটাকে সলভ করতে পারবো, ওয়াই জেড পেয়ে গেছি, তাহলে ওয়াই জেড ফার্স্ট রোতে যদি পুট করি তাহলে এক্সটা পাবো। ক্লিয়ার? তাহলে আমি আজকের মতো এখানেই রাখবো, যে আর একটা পেজ খুলে নিয়ে আমি শেষ করছি। পরের দিন আমি এটা নিয়ে আরো অনেক কথা বলবো। যে তাহলে আমাদের মূল সলভ করতে দেওয়া ছিল এইটা, সেখান থেকে আমরা গাউস এলিমিনেশন মেথড, গাউস এলিমিনেশন মেথড, এলিমিনেশন মেথড মেথড ব্যবহার করে আমি অঙ্কটাকে নিয়ে যাচ্ছি ইউ একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এক্স বি উইল বি কনভার্টেড টু সি। তারপরে আমি সলভ করছি এই এই লিনিয়ার ইকুয়েশন গুলো থেকে আমি সলভ করব এক্স ওয়াই জেড, দেন সলভ এক্স ওয়াই জেড। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, আজকের মতো এখানে, হ্যাঁ আজকের মতো এখানেই থাক, আমি পরের দিন এখান থেকেই শুরু করব। ঠিক আছে? মানে এখানে প্র্যাকটিক্যালি এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এখানে মানে জ্যামিতির কি পরিবর্তন হচ্ছে, আমি কি চেঞ্জ করছি, এই আপার জিওমেট্রিক্যালি এক্স্যাক্টলি এটা কি চেঞ্জ হচ্ছে, আমরা সেটা ছোট ম্যাট্রিক্স দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এটা কি বস্তু। আমার মেন টার্গেট হচ্ছে যে আমি 3টে ইকুয়েশন বোঝা, পুরো মানে যা লেকচার হবে ax ইকুয়াল টু বি, তারপরে হবে ax ইকুয়াল টু 0 ভেক্টর, তারপরে হবে ax ইকুয়াল টু ল্যামডা এক্স। নিচের ইকুয়েশনটা বুঝতে পারছো এটা কি? এটা কি ইকুয়েশন তোমরা বলো তো, জানো তো? এটাকে বলে আইগেন ভ্যালু ইকুয়েশন। এটাকে বলে, এটা ফিজিক্সের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, আইগেন ভ্যালু ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট ডে আবার কথা বলবো। ঠিক আছে শোভনদা, থ্যাংক ইউ। তোমাদেরও অনেক ধন্যবাদ। বেশ ভালো ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হলো। তাহলে পরের সপ্তাহে বৃহস্পতিবার একই সময়। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, গুড নাইট। আমি হয়তো একটু এলোমেলো লেখা হলো প্রথম দিন, মানে অনেক দিন বাদে লিখছি আর কি। সব কিছু বোঝা গেছে, এত সুন্দর ধরে ধরে পড়িয়েছো, মানে আচ্ছা পিডিএফটা কি স্যার ওটা সেভ হতে পারে? হ্যাঁ ওটা তো ম্যাডাম মনে হয়, এটা কি করছেন ম্যাডাম? হ্যাঁ আমি বলছি না যে পিডিএফটা আপনি যেটা লিখলেন, হ্যাঁ এটা না আমি এখান থেকে শুধু মানে ভিডিওটা রেকর্ড করতে পারবো, কিন্তু পিডিএফটা না তুমি তোমার স্টুডেন্টদের বললো ওরা এক্সপোর্ট করে দেবে, বুঝলে? আচ্ছা আচ্ছা আমি আচ্ছা অপশনটা থাকবে। আচ্ছা মানে টাকার তো কথা ওখানে। আচ্ছা ওদেরকে আমি বলে দিচ্ছি, ওরা আর নইলে আমি নিজে হাতে লিখে কিছু করেও পাঠাতে পারি, অসুবিধে নেই। হ্যাঁ তো ঠিক আছে, এটার উপরই হ্যাঁ যদি রিটেন, হ্যাঁ এটা যদি রিটেন ভার্সন থাকে
আচ্ছা, তুমি তো পুরো ভিডিও করেছো তো নাকি? হ্যাঁ আমি ভিডিও করেছি, ভিডিও থেকে বা দেখা যাবে, সেটা তো অসুবিধা নেই। বা সেটাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক তুমি আছে, ওরা দেখো একটু যদি হ্যাঁ হয়। ওরা দেখি ওরা করতে পারছে কিনা দেখিনি। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে, গুড নাইট গুড নাইট। স্টুডেন্টরা, গুড নাইট। আবার দেখা হবে শনিবার, হ্যাঁ কোয়ান্টাম ক্লাসে দেখা হবে। শনিবার কার সঙ্গে? ও তো ওদের শনিবারে, সাথে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি হ্যাঁ মানে বুঝেছি। ওদেরকে জানিয়ে হ্যাঁ দিলাম যে মানিকদের ওকে বাই। কোয়ান্টাম আছে। এই ওকে ওকে, বাই। এটা একটু এ করো তো, দেখি তো এটা, আমার বাড়িতে ফোন করতে হবে, 3বার ফোন করছিল। হ্যাঁ তুমি একটু এসো তো। আপনি